একটা জায়গার সঙ্গে যখন ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে থাকে, অনেক বছর পর সেই একই জায়গায় নিজের সন্তানকে নিয়ে গেলে অনুভূতিটা সত্যিই অন্যরকম হয়। Three, two, one. ছোটবেলায় আমরাও একবার নন্দনকানন গিয়েছিলাম। তারপর মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। আর এবার যখন নিজের মেয়েকে নিয়ে আবার নন্দনকাননের উদ্দেশ্যে রওনা হলাম, তখন পুরো যাত্রাপথেই যেন বারবার সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ছিল। বেশ একটা নস্টালজিয়া কাজ করছিল। এবার আমাদের এই যাত্রায় আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার মা বাবা এবং শ্বশুর শাশুড়ি সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। পুরী থেকে নন্দনকাননের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। গাড়িতে যেতে আমাদের মোটামুটি ২.৫ ঘন্টার মতন সময় লেগেছিল। তবে পথে একটা ছোট্ট ফুড ব্রেক না নিলে তো আর ট্রাভেল কমপ্লিট হয় না। তাই যাবার পথে আমরা একটা ধাবায় গাড়ি থামিয়ে সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম। সাউথ ইন্ডিয়ান খাবার, ধোসা, উপমা আর ইডলি। খাবার কিন্তু বেশ ভালোই ছিল। পেট ভরে খেয়ে দিয়ে আবার শুরু হলো আমাদের জার্নি। আর আমাদের এবারের ডেস্টিনেশন নন্দনকানন। নন্দনকাননকে বলা হয় গার্ডেন অফ হেভেন। আর এখানে এসে কেন এই নামটা এত সুন্দরভাবে মানিয়ে যায় সেটা নিজের চোখেই বোঝা যায়। এত রকমের পশু পাখি এবং নানান ধরনের ওয়াইল্ড লাইফ দেখার সুযোগ রয়েছে এখানে। নন্দনকানন প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে এবং এটি ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। আর নন্দনকাননের একটা বিশেষ পরিচয় হলো এটি সেই জুওলজিক্যাল স্যাংচুয়ারি যেখানে সাদা বাঘ দেখার সুযোগ রয়েছে। আমরা অবশ্য শুধু জু ঘুরেই থেমে থাকিনি। টাইগার সাফারি, লায়ন সাফারি এবং হার্বিভোর সাফারিও ৩ ধরনের সাফারি আমরা করেছিলাম। আমাদের সঙ্গে গাইডও ছিলেন। সাফারি এবং নন্দনকানন ঘোরার মিলিয়ে প্রায় ২.৫ ঘন্টার একটা প্যাকেজ নিয়েছিলাম, যার জন্য মাথাপিছু পড়েছিল প্রায় ৪০০ টাকা করে। আর সত্যি বলতে আমাদের গাইড দাদাটি অসম্ভব মজার মানুষ ছিলেন। এত সুন্দরভাবে গল্প করতে করতে, মজা করতে করতে আমাদের একটার পর একটা পশু দেখাচ্ছিলেন যে ১ মিনিটের জন্য বোরিং লাগেনি। সাফারিগুলো অবশ্য এসি বাসে করানো হয়েছিল। ফলে বাইরে যতই ঘোরা হোক গরমে খুব একটা কষ্ট হয়নি। আর আমার মেয়ের তো আনন্দের শেষ নেই। আমরা একদিকে ধীরে ধীরে ঘুরে পশু পাখি দেখছি, আর ওদিকে আমার মেয়ে কখনো এদিকে দৌড়াচ্ছে তো কখনো ওইদিকে দৌড়াচ্ছে। ওকে দেখে মনে হচ্ছিল নন্দনকাননটা যেন শুধু ওর জন্যই তৈরি করা হয়েছে। তবে এত কিছু ঘুরে দেখতে দেখতে শেষ পর্যন্ত মেয়েটা একটু হাঁপিয়েও গিয়েছিল। কিন্তু ক্লান্ত হওয়ার পরেও ওর এক্সাইটমেন্ট একটুও কমেনি। আমার মনে হয় নন্দনকানন ঘুরতে গেলে যতটা সম্ভব সকাল সকাল ঢুকে যাওয়া যায় ততই ভালো। নন্দনকানন থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করে নিলাম। তারপর আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল ধবলগিরির শিব মন্দির। বাবার দর্শন করার জন্য আমরা সরাসরি চলে গেলাম ধবলগিরির দিকে। পাহাড়ের উপরে অবস্থিত মন্দিরটার পরিবেশটা সত্যিই খুব সুন্দর। চারপাশে প্রাকৃতিক পরিবেশ এবং মন্দিরের সেই শান্ত অ্যাটমসফিয়ার সব মিলিয়ে মনটা বেশ ভালো হয়ে গেল। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে বাবার দর্শন করে আমরা আবার রওনা দিলাম পুরীর দিকে। এরপর আমাদের গন্তব্য ছিল পুরীর মার্কেট এরিয়া। পুরীর বাজারে গিয়ে তো শপিং না করলে চলে না, তাই না? প্রথমেই বেশ কিছু কটকি শাড়ি কেনা হলো। রং, ডিজাইন সব মিলিয়ে এত সুন্দর সুন্দর শাড়ি ছিল যে পছন্দ করাই কঠিন হয়ে যাচ্ছিল। তোমরা কারা কারা পুরীতে গিয়ে কটকি শাড়ি কিনেছো বা বা গিফটে পেয়েছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। শপিং করতে করতে কখন যে বেশ অনেকটা সময় কেটে গেল বুঝতেই পারিনি। মেয়ের জন্য কিছু জামা কাপড় কেনা হলো, আর এর পাশাপাশি কিছু জিনিস গিফট দেওয়ার জন্য কিনে নিলাম। আর পুরীতে এসে একটা জিনিস না কিনলে তো একেবারেই চলে না, সেটা হলো পুরীর বিখ্যাত খাজা। তাই শেষ পর্যন্ত আমরা চলে গেলাম নৃসিংহের কাছ থেকে পুরীর ফেমাস খাজা কিনতে। সারাদিনের এত ঘোরাঘুরি, শপিং আর খাওয়া দাওয়ার পরে অবশেষে ডিনার করে আমাদের দিনটাও শেষ হলো। নন্দনকাননে সবুজের মধ্যে ছোটবেলার স্মৃতি ফিরে পাওয়া থেকে শুরু করে মেয়ের আনন্দ, সাফারি, ধাবলগিরির মন্দির, পুরীর বাজারে শাড়ি শপিং আর শেষে বিখ্যাত খাজা, সব মিলিয়ে দিনটা সত্যিই খুব সুন্দর কেটেছিল।
সবচেয়ে স্পেশাল ছিল এত বছর পর আবার সেই নন্দনকাননে যাওয়া। এই ছোট্ট ট্রাভেল ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা নন্দনকানন বা পুরী নিয়ে আরো কোনো ইনফরমেশন জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।